একটা গভীর কষ্ট লুকিয়েছিল। আমি তাকে আমার গল্প বললাম। সে শান্তভাবে আমার কথা শুনো। তারপর বলল, ধীরাজ, এই জেলে অনেকেই এমন গল্প নিয়ে এসেছে। আমিও তোমার মধ্যে একটা ভুল বোঝাবুঝির শিকার। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলল, আমি একজন কামার ছিলাম। একদিন রাস্তায় একজন আহত লোককে সাহায্য করতে গিয়ে আমি নিজেই অভিযুক্ত হয়ে জেলে এলাম। তার গল্প শুনে আমার মন আরও ভারী হয়ে গেল। বিনো আমাকে বলল, ধীরাজ, এই দুনিয়ায় সত্যি খুঁজে পাওয়া কঠিন, কিন্তু হাল ছাড়লে চলবে না। তার কথা আমাকে একটু সাহস দিল। আমি ভাবলাম, আমি যদি সত্যিই নির্দোষ হই তাহলে একদিন না একদিন সত্যি বেরিয়ে আসবেই। আমি বিনয়কে বললাম, তুমি ঠিক বলেছ, আমি হাল ছাড়ব না। আমি জানতে চাই আনুষ্কি কেন আমার সঙ্গে এমন করল। বিনলি মৃদু হেসে বলল, ধীরাজ, ধৈর্য ধরো, সত্যি একদিন নিজেই সামনে চলে আসবে। রাতে জেলে ঠান্ডা মেঝেতে শুয়ে আমি আমার জীবনের কথা ভাবছিলাম। আমার মা, আমার দোকান, আমার স্বপ্ন, সবকিছু যেন আমার হাত থেকে ছুটে যাচ্ছে। কিন্তু আমার মনের মধ্যে একটা জেদ জন্মে নিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই রহস্যের উত্তর খুঁজব। আনুষ্কের এই আচরণের পিছনে কোনো কারণ আছে, আর আমি সেটা জানতেই হবে। জেলের দিনগুলো যেন একটা দীর্ঘ দুঃস্বপ্নের মতো কাটছিল। প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই আমার মনে পড়ত আমার দোকান, আমার মা, আর আমার হারিয়ে যাওয়া জীবন। আমি বিনয়ের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করলাম। তার গল্প আমাকে একটা অদ্ভুত সাহস দিচ্ছিল। সে আমাকে বলল, ধীরাজ, জেলে থাকা মানে জীবন থেমে যাওয়া নয়। তুই যদি মন থেকে হাল ছেড়ে দিস তাহলে সত্যিটা কখনো বেরোবে না। আমি তার কথায় প্রভাবিত হলাম এবং সিদ্ধান্ত নিলাম, আমি এখানে বসে থাকব না। আমি সত্যের খোঁজ করব। আমার আইনজীবী মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসতেন। তিনি বললেন, আমরা তোমার কেসে নতুন প্রমাণ খুঁজছি, কিন্তু আনুষ্কের অভিযোগ খুব শক্ত, আর ভিডের সাক্ষ্য তোমার বিরুদ্ধে। আমি তাকে বললাম, আমি জানি আমি নির্দোষ। আমি শুধু জানতে চাই আনুষ্কি কেন আমার সঙ্গে এমন করল, তার পিছনে কি কোনো বড় কারণ আছে। আইনজীবী আমাকে শান্ত থাকতে বললেন, কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। আমি জেলের মধ্যে থেকেও কিছু একটা করার উপায় খুঁজতে লাগলাম। একদিন আমার মা দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, তোর দোকানে এখন আর আগের মতো ক্রেতা আসে না। তোর কর্মচারীরা চেষ্টা করছে, কিন্তু তারা তোর মতো ডিজাইন করতে পারে না। আমার বুকটা ভারী হয়ে গেল। আমি জানতাম আমার অনুপস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন। আমি মাকে বললাম, মা, তুমি আমার ভাইকে বলো সে যেন আমার দোকানটা দেখাশোনা করে। আর তুমি একটু খোঁজ নাও মানুষ কি নামের এই মেয়েটিকে, তার পিছনে কারা আছে। মা মাথা নাড়লেন, কিন্তু তার চোখে অসহায়তা দেখলাম। বিনো আমাকে একটা পরামর্শ দিল। সে বলল, তুই যদি সত্যিটা জানতে চাস তাহলে তোর মনকে শান্ত রাখতে হবে। এখানে অনেক কয়েদি আছে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাদের সঙ্গে কথা বল, হয়তো কেউ কিছু জানে। আমি তার কথা মেনে জেলের অন্য কয়েদিদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। একজন বয়স্ক কয়েদি যার নাম ছিল গৌরত আমাকে বলল, এই ধরনের ঘটনা অনেক সময় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণে হয়। তুই তোর বাজারের অন্য দোকানদারদের কথা ভাব। কেউ কি তোর সুনামি ঈর্ষান্বিত ছিল? আমি ভাবতে লাগলাম, গৌরধের কথা আমার মনে ধরল। আমার বাজারে আরও কয়েকটি দর্জির দোকান ছিল এবং আমার ডিজাইনের জন্য আমার দোকানে ক্রেতার ভিড় বেশি হতো। হয়তো কেউ আমার ব্যবসা নষ্ট করতে চেয়েছে। আমি মাকে চিঠি লিখলাম যেন তিনি বাজারের অন্য দোকানদারদের সম্পর্কে খোঁজ নেন। আমি লিখলাম, মা, দেখো, কেউ যদি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে তাহলে তার ক্লু পাওয়া যেতে পারে। আমার মন বলছিল আনুষ্কের এই অভিযোগের পিছনে কোনো বড় উদ্দেশ্য আছে। জেলে ভাগতে থাকতে আমি একটু একটু করে নিজেকে শক্ত করতে শুরু করলাম। আমি ভাবলাম, যদি আমি এখানে ভেঙে পড়ি তাহলে আমার পরিবারের কি হবে। আমার মা একা সব সামলাচ্ছেন, আমার ভাই তার নিজের দোকান নিয়ে ব্যস্ত। আমি বিনয়ের কাছ থেকে অনেক কিছু শিখছিলাম। সে আমাকে বলল, জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের দোষ না থাকলেও আমরা শাস্তি পাই, কিন্তু সত্যের জন্য লড়তে হলে মনকে শক্ত রাখতে হয়। আমি তার কথায় উৎসাহ পেলাম। একদিন গৌরদামাকে বলল, তুই যদি আনুষ্কির পটভূমি জানতে পারিস তাহলে হয়তো কিছু সূত্র পাবি। তুই তোর আইনজীবীকে বল তারা যেন আনুষ্কির পরিচয় খুঁজে বের করে। আমি আইনজীবীকে এই কথা জানালাম। তিনি বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু আনুষ্কির সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না। সে বলছে সে অন্য শহর থেকে এসেছিল। আমার মনে হলো মানুষ কি যেন ইচ্ছাকৃতভাবে তার পরিচয় লুকিয়ে রেখেছে। আমি সিদ্ধান্ত নিলাম,
আমি যেভাবেই হোক এই রহস্যের জট খুলব, জেলের দিনগুলো কাটতে লাগল। কিন্তু আমার মনের জেদ কমল না। আমি প্রতিদিন নিজেকে বলতাম আমি নির্দোষ আর আমি এই অবিচারের বিরুদ্ধে লড়ব। আমার মা আমাকে দেখতে এলে আমি তাকে বললাম, মা তুমি হাল ছেড়ো না। আমি জানি আমার সঙ্গে এমন কেন হলো, তার উত্তর আমি পাবই। জেলের দিনগুলো কাটতে লাগল, কিন্তু আমার মনের অস্থিরতা কম ছিল না। প্রতিটি দিন আমার কাছে যেন একটা যুগের মতো মনে হচ্ছিল। আমি বীণা আর গৌরদের সঙ্গে বেশি সময় কাটাতাম। তাদের গল্প আমাকে বুঝিয়েছিল যে জীবনে অনেক সময় নিরপরাধ মানুষও অবিচারের শিকার হয়। কিন্তু আমি ঠিক করেছিলাম, আমি শুধু অপেক্ষা করব না। আমি সত্যের পিছনে ছুটব। আমি বিনয়কে বললাম, আমি জানতে চাই মানুষ কিরে, এই অভিযোগের পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি তাকে চিনি না, তাহলে কেন সে আমার জীবন নষ্ট করতে চাইল। একদিন আমার আইনজীবী দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমরা আনুষ্কির পটভূমি খুঁজছি, কিন্তু তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না। সে বলছে সে অন্য শহর থেকে এসেছিল। আমি তাকে বললাম, আপনি আমার বাজারের অন্য দোকানদারদের সম্পর্কে খোঁজ নিন। আমার মনে হয় এর পিছনে কোনো ব্যবসায়িক ষড়যন্ত্র থাকতে পারে। আইনজীবী মাথা নাড়লেন এবং বললেন, আমরা চেষ্টা করব, তুই শান্ত থাক। কিন্তু শান্ত থাকা আমার পক্ষে কঠিন ছিল। আমার মা আবার দেখা করতে এলেন। তিনি আমাকে বললেন, ধীরাজ, আমি বাজারে খোঁজখবর নিয়েছি। তোর দোকানের পাশে শুভঙ্কর নামের এক দর্জি এখন অনেক বড় ব্যবসা করছে। তোর গ্রেফতারের পর থেকে তার দোকানে ক্রেতার ভিড় বেড়েছে। আমার মনটা খোঁজ করে উঠল। আমি ভাবলাম শুভঙ্কর দিয়ে আমার বিরুদ্ধে কিছু করতে পারে। আমি মাকে বললাম, মা তুমি শুভঙ্করের দোকানে একটু নজর রাখো, দেখো তার কথাবার্তায় কিছু সন্দেহজনক মনে হয় কিনা। মা চিন্তিত মুখে মাথা নাড়লেন। জেলে থাকতে থাকতে আমি একটা জিনিস শিখলাম, ধৈর্য। বীণা আমাকে বলল, ধীরাজ, তুই যদি রাগ আর হতাশার মধ্যে ডুবে থাকিস তাহলে নিজের ক্ষতি করবি। তুই মন শক্ত রাখ আর সুযোগের অপেক্ষা কর। আমি তার কথা মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করলাম। আমি জেলের অন্য কয়েদিদের সঙ্গে আরও কথা বললাম। একজন কয়েদি, যার নাম ছিল কুলাল, আমাকে বলল, আমি কলকাতার বাজারে কাজ করতাম। তোর বাজারে শুভঙ্করকে আমি চিনি, সে খুব চালাক লোক, তুই তার দিকে নজর রাখ। আমার সন্দেহ আরও বাড়ল। আমি আমার আইনজীবীকে চিঠি লিখে বললাম, শুভঙ্কর নামের এক দর্জির সম্পর্কে খোঁজ নিন। আমার মনে হয় সে আমার বিরুদ্ধে কিছু করতে পারে। আমি জানতাম এটা শুধু অনুমান, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না। আমি জেলের মধ্যে বসে শুধু চিঠির মাধ্যমে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারতাম। আমার মন বলছিল, শুভঙ্কর যদি এর পিছনে থাকে তাহলে আনুষ্কি তার সঙ্গে কিভাবে জড়িত। আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলাম। একদিন গৌর আমাকে ডেকে বলল, ধীরাজ, তুই যদি সত্যিই নির্দোষ তাহলে তোর মনে কোনো ভয় থাকবে না। তুই শুধু সত্যের পথে থাক। তার কথা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করল। আমি ভাবলাম, আমি যদি নিজের উপর ভরসা হারাই তাহলে কিভাবে সত্য বের করব। আমি প্রতিদিন নিজেকে বলতাম আমি নির্দোষ আর আমি এই অবিচারের বিরুদ্ধে লড়ব। আমার মনের মধ্যে একটা আগুন জ্বলছিল, সত্যের জন্য লড়াই করার আগুন। আমার মা আবার দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমি শুভঙ্করের দোকানে গিয়েছিলাম। সে খুব স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু আমার মনে হলো সে কিছু লুকোচ্ছে। আমি আরও খোঁজ নেব। আমি মাকে বললাম, মা তুমি সাবধানে থেকো, কাউকে সরাসরি কিছু বলো না। আমি জানতাম এই পথটা সহজ নয়, কিন্তু আমি হাল ছাড়তে প্রস্তুত ছিলাম না। আমার মনে একটা আশা জাগছিল যে হয়তো শীঘ্রই আমি কিছু সূত্র পাব। জেলে থাকতে থাকতে আমি বুঝলাম জীবনের এই কঠিন সময়ে নিজের মনকে শক্ত রাখা কতটা জরুরি। বীণার গৌরদের গল্প আমাকে শিখিয়েছিল যে অবিচারের মুখেও হাল ছাড়া যায় না। আমি প্রতিদিন নিজেকে বলতাম, আমি সত্যের জন্য লড়ব, আর একদিন সত্যি সামনে আসবেই। জেলের দিনগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু আমার মনের জেদ কমেনি। আমি জানতাম আনুষ্কির অভিযোগের পেছনে কোনো বড় কারণ লুকিয়ে আছে। আমার মা বাজারে খোঁজ খবর নিচ্ছিলেন, আর আমি জেলের মধ্যে থেকে যতটা সম্ভব সূত্র সংগ্রহ করার চেষ্টা করছিলাম। বীণা আমাকে বলল, ধীরাজ, তুই যদি সত্যের পিছনে ছুটিস তাহলে কখনো একা থাকবি না। সত্যের পথে সবসময় কেউ না কেউ তোর পাশে থাকবে। তার কথা আমাকে নতুন উৎসাহ দিল। আমি ঠিক করলাম, আমি যেভাবেই হোক এই রহস্যের জট খুলব। একদিন আমার আইনজীবী দেখা করতে এলেন। তিনি বললেন, ধীরাজ, আমরা শুভঙ্করের দোকান সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। তোর গ্রেফতারের পর থেকে তার ব্যবসা হঠাৎ অনেক বেড়ে গেছে, কিন্তু তার সঙ্গে আনুষ্কির কোনো সরাসরি যোগাযোগের প্রমাণ আমরা এখনো পাইনি। আমি বললাম, আপনি আরও খোঁজ নিন।
আমার মনে হয় শুভঙ্করের সঙ্গে এই ঘটনার সূত্র আছে। আইনজীবী মাথা নাড়লেন এবং বললেন, আমরা চেষ্টা চালিয়ে যাব, তুই ধৈর্য ধর। আমার মা আবার দেখা করতে এলেন। তিনি চিন্তিত মুখে বললেন, ধীরাজ, আমি বাজারে শুভঙ্করের দোকানে গিয়েছিলাম। সে এখন নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করছে, যেগুলো অনেকটা তোর ডিজাইন এর মতো। আমার মনে হয় সে কিছু তোর পুরনো নকশা কপি করছে। আমার